আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি সাবেক প্রধানমন্ত্রীর দুই সন্তানের দায়িত্ব নিয়েছে। তিনি এক সন্তানকে মন্ত্রী বানিয়েছেন, আর এক সন্তানকে দেখলাম সচিব বানিয়েছেন। এখন বিএনপির এই 17 বছরে যারা হামলা মামলা নির্যাতন নিপীড়ন করেছে তাদের আজকে মাথায় হাত পড়ে গিয়েছে। বন্ধুরা সঠিক বলেছেন। তারা মনে মনে ভাবছে আমরা ভুল করেছি, আন্দোলন সংগ্রাম না করে শুধুমাত্র 3 মাস জামাত ইসলামীর বিরুদ্ধে উৎসাহ রটনা করলে আমরাও আবার সচিব হতে পারতাম। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নেতাদেরকে আজকে নতুন শিক্ষা দিচ্ছেন। যারাই জামাতের বিরুদ্ধে কথা বলে, 11 দলের বিরুদ্ধে কথা বলে, আপনি তাদেরকে পুরস্কৃত করা শুরু করেছেন। ঠিক বলেছো। বিএনপির যত পরাজিত এমপি ছিল, মানে এত বড় একটা রাজনৈতিক দল যখন 212টা আসন পায়, সেখানেও যে বিএনপির এমপিরা হেরে যায়, তাহলে তার অবস্থা কতটা বাজে জনগণের কাছে। সেই এমপিকে আমার সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়, সেই এমপিকে জেলা পরিষদের প্রশাসক করা হয়, বড় বড় বিভিন্ন জায়গায় মহাপরিচালক বানিয়ে দেওয়া হয়। তাহলে এটা তো হচ্ছে আপনি উচ্ছিষ্টদের যে ডাস্টবিন, সেই ডাস্টবিন থেকে ওই ময়লা দিয়ে আপনি আবার দেশ সাজাইতে চাচ্ছেন। তাহলে এটা তো পুরাতন রাজনীতি। এই দলীয়করণ যখন করা হচ্ছে, যখন মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, আমি বিরোধী দল হিসেবে আমি কর্মসূচি করব। আমি যেমন সচিবালয়ের সামনে গিয়েছি, আমি কোনো একদিন যদি প্রয়োজন হয় আমি সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে গিয়েও বসবো। কোনোদিন যদি আমার প্রয়োজন হয় আমি হয়তো বঙ্গভবনের সামনে গিয়েও বসবো। এটা তো আমি জনগণের জন্য বসেছি। নাসির পাটোয়ারির কথা পছন্দ না আপনার, কিন্তু রাশেদের কথা আপনার কেন পছন্দ? রাশেদ তো সব সময় জামাতের আমিরকে সাদা শয়তান হতে বহু ধরনের কথাবার্তা বলে, তাকে তো আপনি পুরস্কৃত করছেন। আপনি যুবদলের যে নয়ন, সে তো বলেছে 2 ঘন্টা থাকতে দিব না ঢাকা শহরের জামাত শিবিরকে, সার্বক্ষণিক জামাত শিবিরকে গালি দিয়ে যা করছে, তার কথা কেন আপনার ভালো লাগে? তার মানে আপনার কথা না ভালো লাগলেই আপনি তাকে আক্রমণ করবেন, আপনার কথা ভালো না লাগলে তার আন্দোলন, তার উপরে যে আক্রমণ, এটাই মোটামুটি ডিফাইন করে ফেলে যে ফ্যাসিজম একেবারে চলে এসেছে। আপনাকে ফ্যাসিজমের যে এগুলো আছে, এলিমেন্টগুলো আছে, সেগুলো আপনি দেখেন। আপনি শেখ হাসিনার আন্দোলন দমানোর জন্য কি করতে বলেন? বালু টাক বসাইতো। আপনি তো টাক বসাচ্ছেন, আপনি চোখ উঠে ফেলতেছেন আন্দোলন করার সময়। আপনি এমপিদের উপর, শেখ হাসিনা আপনি দেখেন, আমি একটু শেষ করি, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া যেতে পারতো না, তার উপর গাড়িতে আক্রমণ করা হইতো। আপনি একটা দেখেন বিভিন্ন জায়গায় এমপিদের উপর আক্রমণ করা হয়, এমপিদের গাড়ির উপর আক্রমণ করা হয়। আপনি বিভিন্ন জায়গায় দেখেন, বিভিন্ন জায়গায় এমপিরা আত্মরক্ষার জন্য গিয়ে থানায় আত্মরক্ষা নিচ্ছে, এমপিদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। আসসালামু আলাইকুম। এই 3টা ভিডিওতে 3টি অভিযোগ করেছেন 3 জন পরিচিত ব্যক্তিগুলো যার যার ক্ষেত্রে তারা সফল এবং ফেমাস। যে 3টি অভিযোগ তারা করেছে তা কিন্তু একটি গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত একটি রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর অভিযোগ। এটা কেন ভয়ঙ্কর অভিযোগ তা বোঝার জন্য রাজনৈতিক প্রজ্ঞা সমৃদ্ধ, শিক্ষিত, গণতন্ত্রকামী, দেশপ্রেমিক রাজনীতিবিদ না হলে বুঝতে পারবে না। কোনো বালশুন, অজ্ঞ, দান্দাবাজ, লুটেরা রাজনীতিবিদ, সাধারণত রাজনীতিবিদ নামে পরিচিত যারা, তারা বুঝবে না। প্রথম অভিযোগ, আসুন অভিযোগগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম অভিযোগ, বর্তমান সরকার তাদের দলের ত্যাগী, সুবিধাবঞ্চিত, প্রজ্ঞাবান রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে এমন 2 জন লোককে দলে এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে যাদের বিগত লাইফস্টাইল কলঙ্কিত বা কলুষিত। তাহলে তাদের যোগ্যতা কি? তাদেরকে এখানে সরকার নিয়ে আসলো, কাছে টানলো বা পদে বসালো। তাদের যোগ্যতা হচ্ছে তারা জামাত ইসলামী এবং এনসিপিকে ইচ্ছে মতো গালিগালাজ করে এবং করতে পারে। সবচেয়ে বড় যোগ্যতা তারা ভয়ঙ্কর এবং আজগুবি ন্যারেটিভ তৈরি করতে পারে। বিভিন্ন টকশোতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে তাতে ফলাফল তারা সরকার দলের সুযোগ পেয়ে গেল এবং সুবিধাও পেয়ে গেল। এই যোগ্যতাগুলোর কারণে এতে দলের অন্যান্য যারা ত্যাগী নেতাকর্মীরা আছে বা সরকার থেকে কিছু পাওয়ার, যারা দল থেকে কিছু পাওয়ার জন্য যারা আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, পদপদবি, অর্থনৈতিক সুবিধা বা অন্যান্য সুবিধা, আরও অন্যান্য সুবিধাদি, তারা বুঝে ফেলেছে এই সুযোগগুলো পেতে হলে জামাত এবং এনসিপিকে খেয়ে ফেলতে হবে। এজন্যই তারা অস্ত্র-শস্ত্র, দা, কুড়াল, ছুরি, লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল জামাত এবং এনসিপির নামে সাধারণ মানুষের উপরে। কারণ তাদের নামটা ছড়াইতে হবে, তাদেরকে একটা পরিচিতি অর্জন করতে হবে, দল যাতে তাদেরকে কাছে টানে।
যে তারা বৈধ হোক আর অবৈধ হোক যে কোনো পন্থায় তারা দলের জন্য কাজ করতেছে বা দলের জন্য তারা এমন কিছু করতেছে যে দল তাদেরকে কাছে টানবে, তাদের একটা সুনাম তৈরি হবে, দল তাদেরকে কাছে টানবে, একটা পদবি পাবে, এই আশাতেই তারা এই কাজটা চালু করেছে। এখন তাদের যে এই আগ্রাসী আচরণ সেটা সাধারণ শিক্ষার্থীদের উপরে কী ধরনের মেসেজ দিচ্ছে বা কী ধরনের প্রভাব ফেলতেছে, বা দলের অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী আছে বা দলের যারা অন্যান্য অনুসারীরা আছে তাদের উপর কী ধরনের প্রভাব ফেলতেছে। সাধারণ শিক্ষার্থীদের উপর মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাভাবিক যে জীবনযাপন বর্তমানে দেখতেছি, স্বাভাবিক যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান এখন অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক অবস্থান, এবং খুব ভালোভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে চলতেছে। এই সুন্দর স্বাভাবিক পরিবেশকে, শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর এবং স্বাভাবিক পরিবেশকে হঠাৎ করে তারা হিংস্র করে তুলেছে। সরকারের একটি অপরিকল্পিত সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত একটা রাষ্ট্রকে ভয়ঙ্কর এক পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে, একটা রাষ্ট্রকে একটু অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর সিচুয়েশনের দিকে ঠেলে দিতে পারে, পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। এই জন্য সরকারকে প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার সময় এমনভাবে চিন্তা করে নিতে হবে যাতে দলের যারা অনুসারী এবং দলের যারা অনুসরণ করে নেতাকর্মী যারা আছে তাদের উপর যাতে ভিন্ন কোনো প্রভাব না পড়ে, এবং তাদের উপর ভিন্ন প্রভাব পড়লে তারা সেটা মাঠে যখন অ্যাপ্লাই করবে তখন সাধারণ মানুষের উপর তার সে খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে সাধারণ মানুষের জন্য। দ্বিতীয় অভিযোগ, দল থেকে নমিনেশন নিয়ে নির্বাচনে যারা হেরে গেছে তাদের যখন সরকার প্রশাসকের পদে বসাবে তখন তারা ভিতরে একটি প্রতিশোধ পরায়ণ মানসিকতা তাদের ভিতরে কাজ করবে। যারা দল থেকে নমিনেশন পেয়েছে, ইলেকশন রানিং করেছে, কিন্তু সে হেরে গেছে, এখন ওই এলাকার উপরে, ওই এলাকার জনগণের উপরে তার তো একটা ক্ষোভ তার ভিতরে থাকবে যে আমাকে কেন ভোট দিল না সবাই। এখন সরকার করলো কি, তাকে ওই এলাকার প্রশাসকের পদে বসিয়ে দিল। তখন তার ভিতরে যে একটা প্রতিশোধ পরায়ণ মানসিকতা যে তার ভিতরে আছে, সে যতই ভালো মানুষ হোক না কেন তার ভিতরে প্রতিশোধ পরায়ণ মানসিকতা থাকবে। এখন যে ওই এলাকাতে সরকার মানে প্রতিনিধি নির্বাচিত হয়েছে, জনগণের প্রতিনিধি হিসেবে যেই দল থেকে হোক না কেন প্রতিনিধি নির্বাচিত হয়েছে, তার সাথে যে হেরে গেছে তার সাথে একটা মানসিক দ্বন্দ্ব থাকবে। এটা স্বাভাবিক কথা, এটা ইনসানিয়তের ভিতরে জিনিসটা আছে, এটা মানুষের ভিতরে, মানুষের সিস্টেমের ভিতরে জিনিসটা আছে। এখন তাকে যখন প্রশাসকের পদে বসানো হবে, যে হেরে গেছে তাকে যখন প্রশাসকের পদে বসানো হবে তখন তার সাথে এর সাথে দ্বন্দ্বটা চরম পর্যায়ে যাবে। কারণ যে ব্যক্তিটাকে ওই এলাকার জনগণ চায় নাই এবং সে কারণে ভোট দেয় নাই, লোকটাকে নির্বাচিত করে নাই লোকজন, সাধারণ মানুষ, কিন্তু সরকার জোর করে ওই এলাকার মানুষের উপরে ওই লোকটাকে প্রশাসক হিসেবে চাপিয়ে দিয়েছে। এখন তাহলে এই দাঁড়াচ্ছে ওই এলাকার প্রতিনিধি এবং প্রশাসকের মধ্যে একটা দ্বন্দ্ব, মিসআন্ডারস্ট্যান্ডিং চরম আকার ধারণ করে থাকবে। আর এটার জন্য ওই এলাকার উন্নয়নের ক্ষতি হওয়ার চাইয়ে সবচেয়ে বেশি ক্ষতি হবে ওই এলাকার জনগণের, তাদের দ্বন্দ্বের কারণে। তৃতীয় অভিযোগ, আপনারা সরকারে আছেন, তাই আমাদের দেশের যে ঐতিহ্যবাহী লেজুর ভিত্তিক প্রশাসন আপনাদের সাথে আছে, তাদেরকে লাইসেন্সপ্রাপ্ত গুন্ডাবাহিনী হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এই কারণে আপনারা এখন বাহাদুর, বীরশ্রেষ্ঠ হয়ে গেছেন আপনাদের কাজ কারবারে। আপনাদের দৌড়াদৌড়ি, লাঠি সোটা নিয়ে, মাথায় হেলমেট পরে, দা কুড়াল নিয়ে রাস্তায় যে দৌড়াদৌড়ি, সেটা দেখে বোঝা যাচ্ছে যে আপনারা এখন বীরশ্রেষ্ঠ হয়ে গেছেন, মানে বীরশ্রেষ্ঠ, বীরের দল, বীরেরা যেভাবে রাস্তায় দৌড়ে সেভাবে বীরের দল হয়ে গেছে এখন বর্তমান। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা আপনাদের এবং আপনাদের ইগোতে লাগতেছে। সে যখন কথা বলে তখন সেটা আপনাদের ইগোতে লাগবে, কারণ আপনারা এখন বীরশ্রেষ্ঠ, বীরের দল, তো আপনাদের ইগোতে লাগবে। আপনাদের ইগো তো বেশি বড় ইগো আপনাদের এখন বর্তমানে, যেহেতু সরকারে আছেন এবং প্রশাসন আপনাদের পক্ষে কাজ করবে। তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন, যেখানে ফাটতেছে তাকে সেখানে বলতেছে মাইট তো সবে শুরু, আরও চলবে মাইট। বীরের দলের বক্তব্যটা বীরশ্রেষ্ঠ দল হিসেবে আপনাদের এটা করা দরকার বা করতেছেন। তাহলে আরেকজন সরকারি দলের ছত্রছায়ায় ভিন্ন দল থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নির্বাচিত হওয়ার আগে এবং হওয়ার পরে সে যে বিরোধী দলকে নিয়ে, বিরোধী দলের প্রধানকে নিয়ে এবং অন্যান্য দলের যারা নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, এবং তা আপনাদের ভালো লাগে। এই ডাবল স্ট্যান্ডার্ড কেন ভাই? একটা সরকার যখন নির্বাচিত হয়, ক্যাপোর্ট দিচ্ছে ক্যাপোর্ট দেয় না, সেটা বড় কথা না। সে তো পুরো দেশের সরকার, পুরো জনগণের সরকার সে। তাহলে এই ডাবল স্ট্যান্ডার্ড কেন?
কেউ পছন্দ করতে পারে, কেউ না করতে পারে, এটা স্বাভাবিক। কেউ ভোট দিতে পারে, কেউ না দিতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? আপনি কি জানেন এই ডাবল স্ট্যান্ডার্ডে কি হয়? তা কিন্তু মাত্র 2 বছর আগে আপনাদের সামনে হয়েছে। এই ডাবল স্ট্যান্ডার্ডের কারণে কি পরিস্থিতি সৃষ্টি হয় 2 বছর আগে সেটা হয়েছে। এটা বিবেচনা করা দরকার এবং জিনিসটা থেকে শিক্ষা নেওয়া দরকার। এখন আসুন এই 3টা প্রশ্নের 3টা অভিযোগের উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম। উপসংহারটা টেনে দিই। শুরুতে এই 3টি অভিযোগকে কেন ভয়ঙ্কর অভিযোগ বলেছিলাম? এই অভিযোগগুলো যখন উঠবে এবং প্রমাণিত হবে তখন বুঝতে হবে সরকার গণতান্ত্রিক পথ ছেড়ে স্বৈরতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে। এই মুহূর্তে সরকারকে সাবধান করা এবং দেশের সাধারণ জনগণকে সাবধান করা এটা বিরোধী দলের রাজনৈতিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। বিরোধী দলের এটা সরকারকে বাধা দেয়া, প্রতি পদে পদে সরকারকে আটকানো। কারণ সরকার গণতন্ত্রের পথ ছেড়ে ভিন্ন পথে হাঁটতেছে। সেজন্য বিরোধী দল এবং রাষ্ট্র বিষয়ক যে সমস্ত বিশেষজ্ঞ ও দেশপ্রেমিক জ্ঞানী ব্যক্তিদের দায়িত্ব এটাই। তারা এটা করবে, বাধা দেবে সরকারকে, প্রতি পদে পদে সরকারকে বাধা দেবে। এখন আমাদের দেশ এমন একটা দেশে আমরা আছি যে দেশে আমরা বিগত সময় দেখেছি সরকার যখন মানে গণতন্ত্রের পথ ছেড়ে যখন স্বৈরতন্ত্রের পথে হাঁটা শুরু করে তখন তাদেরকে যারা বাধা দিবে, বিগত সরকার সময় আমরা যেটা দেখেছি আর কি, বিরোধী দল, মেইন স্ট্রিম মিডিয়া এবং দেশের জ্ঞানী দেশপ্রেমিক বিশেষজ্ঞ ব্যক্তিরা যারা রাষ্ট্র বিষয়ক বিভিন্ন বিষয়ে কথা বলে, তারা সরকারকে বাধা দিবে পথে পথে, সরকারকে আটকাবে পথে পথে। কিন্তু আমরা বিগত সময় কি দেখেছি? আমরা বিগত স্বৈরাচারের 17 বছরে দেখেছি মেইন স্ট্রিম মিডিয়া তারা যখন স্বৈরাচারের পথে হাঁটা শুরু করেছে তখন মেইন স্ট্রিম মিডিয়া তাদেরকে সাপোর্ট করেছে এবং তাদের সামনে রাস্তাটা ক্লিয়ার করছে মেইন স্ট্রিম মিডিয়া। এবং দেশের বিশেষজ্ঞ জ্ঞানী ব্যক্তি যারা আছে তারা সরকারের সাথে, ওই সরকারের সাথে যে সরকার স্বৈরতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে এবং স্বৈরতন্ত্র কায়েম করা শুরু করছে তাদের সাথে তাল মিলিয়ে নিজের আখের গুছিয়েছে, দান্দা করেছে। এটা আমরা দেখেছি। কারণ বিগত সময় স্বৈরাচারী সরকার যে গণতন্ত্র ছেড়ে স্বৈরতন্ত্রের পথে হেঁটেছে এর দায় কিন্তু বিরোধী দল এড়াইতে পারবে না। কারণ সরকার স্বৈরতন্ত্রের পথে হাঁটে, বিরোধী দল যখন তার দায়িত্ব পালন করবে না, বিরোধী দল যখন তার রাজপথ থেকে মানে বিরোধী দলের যে জায়গা সেটা হচ্ছে রাজপথ থেকে যখন বিরোধী দল নিজেকে গুটিয়ে নিয়ে ফেলবে, গুটিয়ে যখন কলাপসেবল গেটের ভিতরে ঢুকে যাবে, ভয়, জানমালের ভয়, নিজের ভয়, অর্থ সম্পদের ভয় এবং জানের ভয়, এই লোভ যখন তাদের ভিতরে লোভ যখন ঢুকে যাবে, জান মাল এগুলোর লোভ যখন তাদের এগুলো বাঁচানোর লোভ যখন তাদের ভিতরে ঢুকে যাবে তখন তারা দেশ বাঁচানোর যেই তাদের দায়িত্ব, যে দায়িত্বের কারণে তারা বিরোধী দল, সেই দায়িত্বটা তখন তারা ছেড়ে দিবে লোভের কারণে। দেশ জাহান্নামে যাক, আমি নিজেকে বাঁচাই। বিগত সময় বিরোধী দল যে স্বৈরাচারী সরকারের 17 বছরে কিন্তু বিরোধী দল এটাই করেছে যে দেশ জাহান্নামে যাক, আমরা আমাদেরকে বাঁচাই। তারা কলাপসেবল গেটের ভিতরে ঢুকে গেছে। যখন ঢুকে গেছে সরকার তখন অনায়াসে দেদারসে দৌড়েছে স্বৈরতন্ত্রের পথে, একেবারে সরাম শিখরে উঠে গেছে তারা, তাদেরকে টেনে ধরার কেউ ছিল না পিছনে। এখন যেটা কথা, এই 3টা প্রশ্নের মূল বক্তব্য যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সরকারের একটা ভুল সিদ্ধান্ত একটা দেশকে, একটা জাতিকে ভয়ঙ্কর এক পরিস্থিতির দিকে নিয়ে যাবে এবং একটা দেশ এবং একটা জাতি এটা ভুগবে বছরের পর বছর সরকারের একটা ভুল সিদ্ধান্ত। কারণ সরকার যখনই ভুল সিদ্ধান্ত নিবে সেটার প্রভাব পড়বে কোথায়? তার দলের সাধারণ ইয়ার উপরে, সদস্যদের উপরে। তারা সেটা প্রভাব বিস্তার করবে কোথায়? দেশের সাধারণ মানুষের উপরে অ্যাপ্লাই করছে। এই যেমন কি ধরুন নয়ন, বিশ্ববিদ্যালয় দখল করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিবিরকে দৌড়াবে, বিশ্ববিদ্যালয় দখল করবে, শিবিরকে মারবে, এই বলে নয়ন যে কাজটা করতেছে রাজপথে, সে কি করতেছে? সে সরকারের প্রথম ত্বরান্বিত করতেছে। নয়নকে আটকানো দরকার, নয়নকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে নয়নের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা দরকার, সে তার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে, সে কেন এই কাজগুলো করতেছে।